Assalamu alaikum, dear students, especially HSC 2025. তোমাদের জন্য ম্যানেজমেন্টের একটা দুর্দান্ত একদম যেন মোস্ট কমন একটা সাজেশন তোমরা চাচ্ছিলে বারবার যে আপু আমরা এতদিন ধরে ক্লাস করতেছি, আমাদের এক্সাম খুব দ্রুত চলে আসছে, আমরা একটা সাজেশন যদি পেতাম তাহলে আমরা আমাদের প্রস্তুতিকে আরও বেশি ঝালিয়ে আরও বেশি গুছিয়ে নিতে পারতাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা ছোট্ট ভিডিও বা ছোট্ট একটা লাইভ ক্লাস নিয়ে চলে আসছি। লাইভ ক্লাস বলতে সাজেশন ক্লাস। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, বাট এই ক্লাসটা অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাকস কিন্তু থাকবে। সো পুরো আমার এসিপি প্লাস হচ্ছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা পেইড আনপেইড যত শিক্ষার্থী আছো সবার জন্য এটা উন্মুক্ত, সবাই এটা করতে পারবা। সো ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, দুইটারই সাজেশন ক্লাস আমি দিব, বাট আজকে আমি ম্যানেজমেন্ট দিয়ে শুরু করছি। সো ম্যানেজমেন্টের প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটার সাজেশন থাকছে নাকি? হ্যাঁ, আজকে দুইটা পত্রেরই সাজেশন থাকছে। পাশাপাশি তোমরা যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারা তো জানোই যে তোমাদের কিছু আমি লেখার, সৃজনশীল লেখার একটু হ্যাকস, একটু স্ট্র্যাটেজি শেখায়। আজকে আমার আনপেইড স্টুডেন্টদের জন্য কিছু এরকম হ্যাকস থাকবে। তো চলো আমরা আজকে রিভিল করতে চলেছি ম্যানেজমেন্টের 100% কমন সাজেশন কি হতে পারে, কিভাবে লিখলে আমি ম্যানেজমেন্টে বেশি নাম্বার পাবো, কিভাবে লিখলে হ্যাঁ আমার ম্যানেজমেন্ট সাবজেক্টটা তুলনামূলক সহজ। আমরা সবাই জানি ম্যানেজমেন্ট সাবজেক্টটা একটু বাংলায় লেখি করতে হয়, ইজিলি নাম্বার পাওয়া যায়, কিন্তু আমরা নাম্বার পাই না। হ্যাঁ, আমরা লিখতে পারি না, টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, আমাদের অনেক অনেক সমস্যা হয়। কেন এত সমস্যা হবে, কি করলে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব, সেই সব নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি। তোমাদের স্নেহা আপু পড়াশোনা করছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সব কিছুই তোমরা জানো। এখন চলো শুরু করা যাক। আচ্ছা, সো প্রথমেই আমরা চলে যাচ্ছি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের কাছে। প্রথম পত্রের কাছে চলে যাই, চলো। এর মধ্যে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো দেখো আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আছে? টোটাল 7টা চ্যাপ্টার আছে। ওকে, প্রথম পত্র আগে দেখতেছি। এখানে আমার এমসিকিউর জন্য কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। ওকে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে কথা বলবো, তারপরে সিকিউ লেখার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। 3টা টপিকসে আজকে কথা বলতে চলেছি। সো আমি বলতে চাই তোমাদের মাত্র 7টা অধ্যায়, এর থেকে দেখো 3টা কিন্তু আংশিক আছে। ফার্স্ট পেপারে 1টা আংশিক আর সেকেন্ড পেপারে 2টা আংশিক আছে। সো আংশিক বুঝি না, তুমি যখন এই সিসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশন দিতে যাবা তখন কিন্তু তোমার ফুল সিলেবাস। এখন তুমি বলবা যে এমসিকিউর জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো, সিকিউর জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো। সো ফর এমসিকিউ আর সিকিউ কোন কোন চ্যাপ্টার আগে পড়বো, কোন কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমি টোটাল 7টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবো। চলো, মাত্র 4টা চ্যাপ্টার দিব। ওকে, সিকিউর জন্য প্রথমে এটা রাখতে হবে। কোনটা? সিকিউর জন্য কোনটা দিচ্ছি? এটা প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা। যে কোনো চ্যাপ্টারের প্রথম অধ্যায়গুলো নর্মালি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এর আগে তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব যারা কোর্সটা কিনতে পারে নাই, বাট তারা ক্লাসটা করতে যাচ্ছে বা সাজেশন সম্পর্কে জানতে যাচ্ছে, তাদের কাছে এটা যেন পৌঁছা যায়। সো কনভে করার দায়িত্ব কার? কনভে করার দায়িত্ব তোমার, তোমার টাইম লাইনে যেন শেয়ার হয়। সো আজকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, মাত্র আই গেস এটা খুব বেশি লেন্দি করব না, 20 মিনিটসের মধ্যে আমি 3টা টপিকস নিয়ে কথা বলতেছি। প্রথমত বিষয়ভিত্তিক সাজেশন, সিকিউ এমসিকিউর জন্য কোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টার আগে শেষ করতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে শেষ করলে এটা তোমার প্রিপারেশন মাস্ট হয়ে যাবে, আর টাইম ম্যানেজমেন্ট
কিভাবে লিখলে তুমি 7টা সিকিউ শেষ করে আসতে পারবা। আর সিকিউ হ্যাক্স, স্ট্র্যাটেজি, লেখার স্ট্র্যাটেজি, কারণ সহজ সাবজেক্টে স্ট্র্যাটেজি বা কৌশলী তো হতেই হবে, রাইট? আচ্ছা, প্রথম অধ্যায়, যে কোনো অধ্যায়ের বা যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের প্রথম অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে নর্মালি। সো প্রথম অধ্যায় থেকে মাস্ট কোশ্চেন আসবে। এখন দ্বিতীয় অধ্যায় আমি রাখবো, তোমার যদি দ্বিতীয় অধ্যায় কঠিন লাগে তুমি এটাকে অপশনাল হিসেবে এটাকে রাখতে পারো। কোনটাকে? নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এখান থেকে প্রশ্ন আসেই। ইনফ্যাক্ট আমি পাওয়ার প্লে কোর্সে অলরেডি এই অধ্যায়গুলো পড়িয়ে ফেলেছি। তারপরে এক মালিকানা ব্যবসায়, অনেক সহজ, রাইট? অনেক সহজ, রাইট? বাট এখান থেকে প্রশ্ন আসবে, একটা বা দুইটা, অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। আর অংশীদারি ব্যবসায়, তাহলে আমি সিকিউর জন্য দুইটা অপশানকে বেছে নিতে পারি। কি কি সিকিউর জন্য? 1, 2, 3, 4। এটা যদি নেই, আমি আমার 7টা যে সৃজনশীল লিখতে হবে এই 4টা থেকে চলে আসবে। অথবা আমার কাছে যদি 2 অধ্যায়টা কঠিন মনে হয়, ব্যবসায় পরিবেশগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, রাইট? বাট ঠিক আছে, পড়বো না, পড়তে ভালো লাগতেছে না, পড়বো না। বাট ঠিক আছে বাবা, তোমাকে কিন্তু অ্যাডমিশনে গিয়ে সব পড়তে হবে। সো এখন থেকেই কেন পড়তেছো না? আমি বলছো না আপু, তখন দেখা যাবে। সো এখন আগে এইচএসসিতে ভালো রেজাল্ট করে নেই। আচ্ছা ঠিক আছে, নাও। সো 2 যখন বাদ দিতে চাচ্ছ, তখন তুমি এই 2টাকে রিপ্লেস করে এই 2-এর জায়গায় কোনটা অ্যাড করবে বলো তো? 12 চ্যাপ্টারটা অ্যাড করো। ওকে, সো যে কোনো 4টা নাও, তুমি 2টা অপশান থেকে যে কোনো একটা পিক করো। আর এমসিকিউর জন্য সবগুলো 1, 2, 3, 4, 12। ওকে, যারা শতভাগ নাম্বার পেতে চাও, শতভাগ বলতে 85, 80+, রাইট? 80+ থেকে 90, 95 ম্যানেজমেন্টে পাওয়া পসিবল? ম্যানেজমেন্টে 90 পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? সেই জন্য 3টা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। প্রথমটা বিষয়ভিত্তিক সাজেশন হয়ে যাচ্ছে, তারপরে কোনটা নিয়ে কথা বলবো? টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা, আর সিকিউ কিভাবে লিখলে টিচার তোমার প্রতি একটু তোমাকে এক্সট্রা অর্ডিনারি ভেবে বেশি নাম্বার দিয়ে ফেলবে, রাইট? তো সেটা নিয়ে হালকা কথা বলবো। আর আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা তো রেগুলার ওরা টিপস অ্যান্ড ট্রিক্সে টইটম্বর থাকে সব সময়, রাইট? আচ্ছা, ওকে, তাহলে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশন বুঝতে পারছো? তোমার আই সাজেস্ট যে তুমি সবগুলো তো ভালোভাবে পড়ে যাবা। বাট হ্যাঁ, তুমি খুব ভালো স্টুডেন্ট, তাহলে তো তুমি সবই পড়বা। বাট যারা একটু এভারেজ স্টুডেন্ট, বাট যারা চাচ্ছে যে না, আমি আগে যেই চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন আসবে, আমি সাজেশন চাচ্ছি, আমি সাজেশন দেন যেখান থেকে মাস্ট প্রশ্ন আসবে, অবশ্যই প্রশ্ন আসবে। মানে এক্সামিনার যে চ্যাপ্টার থেকে প্রশ্ন না করলে কোশ্চেনই ভুল হয়ে যাবে, রাইট? সেই চ্যাপ্টারগুলো আমি বলে দিচ্ছি, 1, 2, 3, 4 আর 12। এইখান থেকে প্রশ্ন না করলে এক্সামিনারের কোশ্চেন প্যাটার্ন ভুল, ঠিক আছে? সো তুমি সিকিউর জন্য 1, 2, 3, 4, আর যদি 2 অনেক কঠিন লাগে, ব্যবসায়ী পরিবেশের মধ্যে অনেক উপাদান বুঝতে পারো না, যেমন ধরো মানব সম্পদ কি অর্থনৈতিক নাকি সামাজিক, এই ধরনের অনেক কনফিউশন লেগে যায় তোমাদের, রাইট? সো ওইটা নিয়ে অত প্যারা না খেয়ে তুমি ডিরেক্টলি চলে যাও নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এটা তুলনামূলক অনেক সহজ। সো ব্যবসায় করার পাশাপাশি, ব্যবসায় লাভ মুনাফা এগুলো করার পাশাপাশি আমাদের সমাজের প্রতি অনেক দায়িত্ব পালন করতে হয়, সেটা অনেক বেশি সহজ লাগবে তোমাদের কাছে। দ্যাটস ওয়াই এটাকে পিক করতে পারো। এখান থেকে মাস্ট 1-2টা প্রশ্ন আসবেই। আর হ্যাঁ, তুমি টপ স্টুডেন্ট কারা, যারা সব পড়ে যাবে, বাট যারা স্ট্র্যাটেজিক্যালি আগে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়ে রাখবে, তারাই দিন শেষে, মানে আমি বলতেছি না যে এই 2টাকে বাদ দিবা, এই যেটা অবহেলা করবা, না বাবা, এই 2টাকে অবহেলা করবা না। বাট যেগুলো আমি বললাম, দিস 4 চ্যাপ্টার্স অ্যান্ড দিস 1, এই 5টাকে আগে এনশিওর করো যে এই 5টা তুমি খুব বেশি, এই 5টাতে বস হয়ে গেছো, এই 5টাতে তুমি প্রো, তারপরে বাকি 2টাতে যাও। ওকে, সো কোশ্চেন সাজেশন পেয়ে গেছো। এতদিন অনেক প্রিন্স আউট করছো যে না আপু সাজেশন দিয়ে দিছি সাজেশন। সেকেন্ড পেপারে যাই। সেকেন্ড পেপারেও তোমাদের নর্মালি একই 7টা চ্যাপ্টার। ওকে,
সেকেন্ড পেপারও কয়টা চ্যাপ্টার? দিস ইজ আ ফ্রি ক্লাস, সো দ্যাটস ওয়াই এই জন্য এখানে 323। আচ্ছা, ওকে, এটা ফ্রি লাইভ ক্লাস। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটা দ্বিতীয় পত্র। হ্যাঁ, দ্বিতীয় পত্রেতে কি? দ্বিতীয় পত্রে আমি কোথায় কোথায় সাজেশন দিব বলো? দ্বিতীয় পত্র থেকে অনেকের অনেক কিছু, এই দেখো দুইটা কিন্তু আংশিক আছে। পরিকল্পনা শুধু কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা নাই, সো এটা আংশিক। তারপরে নিয়ন্ত্রণ, এটাও আংশিক। বাট তুমি বলতে পারো আপু এখানে আংশিক পড়ে কি হবে, এখানে শর্ট সিলেবাস পড়ে কি হবে, আমাদের আলটিমেটলি অ্যাডমিশনে গিয়ে তো ফুল সিলেবাসে পড়তে হবে। হ্যাঁ, ফুল সিলেবাস পড়তে হবে, বাট তুমি কি জানো একটা বিষয়? তোমাদের শর্ট সিলেবাসে যে যে ব্যাপারগুলো, যে যে টপিকগুলো দিয়ে রাখছে, এইগুলাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড তার থেকেও আমি বেছে বেছে আরও গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার গুরুত্বের বিবেচনায় যদি সাজাতে হয়, তাহলে আমি কোনটা কোনটাকে সাজাবো? প্রথমে আমি বলছি যে কোনো চ্যাপ্টারের আমার ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু এই ক্লাসটা একটু আগে শেষ করলাম না। পেইড ব্যাচের শিক্ষার্থীরা কোথায়? যারা 2:30 থেকে ক্লাস করেছো, ব্যবস্থাপনার ধারণা, এই ক্লাসটা কিন্তু করে ফেলছি। আর কোনো ধরনের কনফিউশন আছে? এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে, 2টা 3টাও আসতে পারে, ইচ্ছা, ডিপেন্ডস। তারপরে নীতি, আচ্ছা অনেকের নীতি কঠিন লাগবে, আমি তাদেরকে অল্টারনেটিভ দিচ্ছি। ওকে, তারপরে আমি দিব সংগঠিতকরণ, এটা কে ক্লাস নিচ্ছে তোমাদের? তারপরে দিব কর্মীসংস্থান। কর্মীসংস্থান কিন্তু আমি খুব সুন্দর করে বোঝাই দিচ্ছি। এখন যে কেউ যদি সিকিউর কথা আগে বলি, এমসিকিউর কথা বলবো, যে কোন চ্যাপ্টারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা একেবারে না পড়লেই হবে না। যদি কোনো এভারেজ স্টুডেন্ট একেবারে সব না পড়ে অল্প কিছু চ্যাপ্টার পড়তে চায়, 4টা-5টা অধ্যায় আগে ঝালিয়ে নিতে চায়, এইচএসসি 26ও দেখতেছে, আমি এটা খুবই বিশ্বাস করি, এইচএসসি 26-27 অনেকেই দেখতেছে আজকের লাইভ ক্লাসটা। সো তাদের জন্য বলতে চাই যে আগে এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো। সো সিকিউর জন্য প্রথমেই আমি রাখবো প্রথম অধ্যায়। 2টা, এখানেও আমি 2টা অপশান দিব, নো ওয়ারিস, এখানেও 2টা অপশান দিব। প্রথম অধ্যায় নীতি, তোমার যদি কঠিন লাগে এখানে আমি তো নীতি ইনক্লুড করে দিলাম, তারপরে 4 আর তারপরে 5। ওকে, এই 4টা অধ্যায় পড়ার মাধ্যমে তোমার 7টা সিকিউ সব কমন চলে আসবে, নো ওয়ারিস। ওকে, বাট যদি তোমার এই নীতিটাকে নিয়ে প্রবলেম হয়, ওকে রিপ্লেস করে দাও। কার সাথে রিপ্লেস করবা জানো? ওকে কার সাথে রিপ্লেস করবা? ওকে তুমি নেতৃত্বর সাথে রিপ্লেস করবা। অ্যান্ড আমার একটা ফ্রি ক্লাসও আছে, আমি ইউটিউবে যাও, তুমি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা লিখে সার্চ করো, নেতৃত্ব লিখে সার্চ করো, হ্যাঁ পেয়ে যাবা। সো তুমি আমার পেইড কোর্সের শিক্ষার্থী না হলেও তুমি ফ্রিতে কন্টেন্টটা পেয়ে গেছো। সো এখান থেকে 2টা কোশ্চেন তুমি পেয়ে গেছো, ইজি রাইট? অনেক ইজি। আচ্ছা, সো এখানে আমি রিপ্লেস করে কোনটাকে দিলাম 5, 6। সো তুমি যে কোনো অপশান একটা গ্রাফ করতে পারো, দিস অর দিস, যে কোনো একটা, 2টা থেকে যে কোনো একটা অপশান গ্রাফ করতে পারো। তো অনেক নীতি আছে, জোড়াময়ী শিকল, কার্যভিত্তিক, এই সেই কত নীতি, রাইট? এত কিছু মনে থাকবে না আপু, মনে থাকার দরকার নাই বাবা, তুমি চলে যাও, তুমি নেতৃত্বর কাছে যাও। সো আমি বলতে চাই তুমি যে কোনো একটা অপশান পিক করো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি আগে বলে দিচ্ছি। এখন তাইলে আপু আমি এমসিকিউর জন্য কি পড়বো? সিমিলার, এমসিকিউর জন্য তুমি নীতি থেকে অবশ্যই এমসিকিউ আসে 4, 5, 6, এইগুলো আগে গুরুত্বপূর্ণ। তাইলে কি আপু বাকি পরিকল্পনা আর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি তো সব কিছু পড়ার আগে আগে কি পড়বা? আগে এনশিওর করবা যেখান থেকে প্রশ্ন আসে। সো সেটা তুমি আগে এনশিওর করে ফেললা। তুমি এই 2টা অপশন থেকে যে কোনো একটা চুজ করো, মানে দেখো কমে আসছে, 3টা বাদ দিয়ে ফেলছো তুমি। ধরো তুমি এটা চুজ করলা যে আমি 1, 4 কোনটা পড়বো? ব্যবস্থাপনার ধারণা, সংগঠিতকরণ আর কর্মীসংস্থান আর নেতৃত্ব, খুবই সুন্দর সুন্দর চ্যাপ্টার। সো এইগুলো আমি পড়বো। সো এগুলো পড়ার মাধ্যমে তুমি নীতি থেকে কী কী এমসিকিউ আসে তুমি পারতেছো না, তুমি বিগত 5 বছরের কোশ্চেন দেখছো, তুমি সিকিউ হোক এমসিকিউ হোক, তুমি টেস্ট পেপার মেডিজি দিয়ে বিগত 5 বছরের কোশ্চেন দেখে ফেলো, ঠিক আছে? আর কিছু লাগবে না।
আর আমি আমার ক্লাস যদি করে থাকো, ফ্রি হোক পেইড হোক, আমার ক্লাস করে থাকলে আরও আরও ডিটেলসে আরও বেসিক ক্লিয়ার হয়ে যাবে সেই চ্যাপ্টারের উপরে। গতানুগতিক আমার স্টুডেন্টদের মতো পিএইচডি করতে পারা, এছাড়া আর কিছু না। সো তুমি কি করবা, তোমার শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য না, ফর এভরি সাবজেক্ট তুমি সবগুলোর বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেন যা আছে, 10 বছর অনেক বেশি হয়ে যায় কারণ বোর্ড তো অনেকগুলা, সবগুলো বোর্ড মিলায় তুমি 5টা বিগত বছরের কোশ্চেন সলভ করো, দেখবা আর কোনো ধরনের প্রশ্নই থাকবে না। তাহলে যারা বোর্ডে প্লেস করতে চায় তারা কি করবে, তারা তো সব পড়বে, কিন্তু যেগুলো আপু আজকে আগে বলে দিছে সেইগুলা আগে শেষ করে রাখবে, সেগুলোতে আগে বস হয়ে যাবে, তারপরে কি করবে, তারপরে বাকিগুলা পড়বে। এখন তোমাদের সবার একটা কমন সমস্যা কি, সবার একটা কমন সমস্যা যে আপু টাইম ম্যানেজমেন্ট পারি না, টাইম ম্যানেজমেন্ট হয় না, টাইম ম্যানেজমেন্ট হয় না, রাইট? টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খায়, আমার প্রথমটা লিখতে এত সময় লেগে যায় যে আমি পরেরটা আর লিখে শেষ করতে পারি না। এরকম সমস্যা কার হয়? রুল নাম্বার 1, এখন এটা চলতেছে না, রুল 1, এখানে রুল 1 কি বলো? এখানে রুল 1টা কি? সরি, এখানে রুল 1টা কি? রুল 1 হচ্ছে তোমার পরীক্ষা কতক্ষণ সেটাকে মোট কোশ্চেন দ্বারা ভাগ করবা। পরীক্ষা কতক্ষণ সেটাকে মোট কোশ্চেন দ্বারা ভাগ করবা। ধরো 2 ঘন্টা 30 মিনিট তোমার পরীক্ষা, ইট মিনস 2 ঘন্টা 30 মিনিট তোমার পরীক্ষা, তাহলে 150 মিনিট তোমার পরীক্ষা, তোমার কয়টা কোশ্চেন লিখতে হবে? টোটাল 7টা কোশ্চেন লিখতে হবে, 7 কোশ্চেন্স, 7টা কোশ্চেন লিখতে হবে, মিনিটস, ঠিক আছে, ভাগ দিলা। শুধু এই এক্সামে না, তোমার যে কোনো পরীক্ষা, সেটা হোক তোমার ইউনিভার্সিটির এক্সাম, বা তুমি এখন তো ইউনিভার্সিটিতে যাও না, তোমার জীবনের যত পরীক্ষা আসুক না কেন ঘুরে ফিরে তুমি এটাই করবা। পরীক্ষার সময় মিনিট করে নিবা, মিনিট করে ভাগ দিবা যতগুলো কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। তো নর্মালি তোমাদের 7টা সিকিউ অ্যান্সার করতে হয়, সো সেটা দিয়ে ভাগ করে তুমি দেখবা 21 পয়েন্ট সামথিং পাবা। সো অ্যাপ্রক্সিমেট একটা কিছু পাবা, হ্যাঁ, অ্যাপ্রক্স একটা কিছু পাবা। সো এটা বাদ দাও, তুমি প্রত্যেকটার 20 মিনিটস করে লিখবা, ইচ 20 মিনিটস ইচ। সো রুল 1 হচ্ছে তোমার 20 মিনিট শেষ, তুমি আর কি করবা না, তুমি আর ওই কোশ্চেনটা লিখবাই না, ঠিক আছে, তুমি ওই কোশ্চেনটা আর লিখবাই না। মানে তোমার প্রথমে, আমি এটা আমি অনেক বিশ্বাস করি, তোমার প্রথম নাম্বারটা এত সুন্দর করে লিখছো, হাতের লেখা এত চকচক করতেছে, অনেক সুন্দর, আর লাস্টে গিয়ে দেখো কীভাবে লিখবো কীভাবে লিখবো, মানে তুমি দিশাহারা হয়ে গেছো লাস্টে, একেবারে লেখা শেষ হইতেছে না, কোনো রকমে লিখে দিয়ে আসতে বলে বেঁচে যায়। হ্যাঁ, বাট ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে তোমার হাতের লেখা ম্যাটার করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার একেবারে সাদা খাতা থাকলে কি সেখানে কোনো টিচার নাম্বার দিতে পারবে? বা সেই খাতায় যদি অল্প কিছু লেখা থাকে তাহলে তো একটা মার্ক দিতে পারে, রাইট? সো প্রথমটা তোমার হাতের লেখা ভালো কি খারাপ আমি জানি না, হাতের লেখা আহামরি ভালো হওয়ার দরকার নাই, হাতের লেখা যদি ভালো হয়ে থাকে খুব ভালো, বাট দ্রুত লেখার প্র্যাকটিস করতে হবে। বাসায় বসে সব থেকে স্টুডেন্টদের বড় ভুল কোনটা? প্রথম ফল্ট হচ্ছে তারা সিকিউ লেখাটা প্র্যাকটিস করে না। তাহলে কি করতে হবে? বাসায় বসে বসে অন্তত সপ্তাহে 2টা দিন হলেও তাদেরকে একটা একটা করে সিকিউ লিখতে হবে। যে কারণে আমাদের এসিপিতে আমরা কি করি, HW দিয়ে থাকি, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করি যে তারা যেন সিকিউটা প্র্যাকটিসে রাখে। তো তোমরা এই সিকিউটা খুব বেশি হাতের লেখা আহামরি লেখার দরকার নাই, যে স্ট্র্যাটেজি একটু পরে বলবো সেই স্ট্র্যাটেজি মেনটেন করে লিখবা, মানে লেখাটা যেন একটু সুন্দর হয়, কাটাকাটিটা কম হয়। হ্যাঁ, কাটাকাটি হতেই পারে, ধরো আমি লিখতেছি হ্যাঁ আজকে বানান ইচ্ছা করে ভুল করলাম, যাও, সো এটা ভুল করে লিখছি, তো
এই এক দাগ দিয়ে কেটে দিব। আমি এইভাবে কেন করব বাবা? আমার সময়ও নষ্ট হয়, আমার দেখতেও কেমন লাগে বলো তো। সো আমার ভুল হইতেই পারে, আমি একটা দাগ দিয়ে কেটে দিব, নর্মাল। আমি খুবই আস্তে করে কাটি যেন কাটাটা বোঝা না যায়, সো এইভাবে কাটি। প্রয়োজনে পেন্সিল দিয়ে কেটে দিবা, বা আস্তে করে সামান্য করে হালকা করে দাগ দিবা। সো টিচারের নজরে যেন মনে হয় যে খাতাটা না পরিপাটি সুন্দর। হাতের লেখা খুব ম্যাটার করবে না, একটা সেন্টেন্স লেখার পরে একটা লাইনের পরে আর একটা লাইন একটু গ্যাপ মেনটেন করবা। সো এইভাবেই হাতের লেখা ছাড়াও তোমার লেখা সুন্দর করা যায়। ওকে, সো এটাই বলবো, তোমার 20 মিনিট শেষ একটা প্রশ্ন, এটাই হচ্ছে রুল নাম্বার 1, অ্যান্ড এটাই আলটিমেট, এটাই একটাই রুলস টাইম ম্যানেজমেন্টের, এটাই রুলস যে 20 মিনিট হয়ে যাবে, তাহলে আপু বাকি 1 মিনিট কি করব? লাস্টে বাবা তুমি যে তাড়াহুড়া করবে না, এইটাই তুমি ফলো করতে পারবে না 20 মিনিট করে করে, তাই তোমার দেখবা না শেষ হয়নি, তাহলে আরেকটু লিখি, এরকম হবে। বাট এটার জন্য কি দরকার? প্র্যাকটিস। সব কিছুর জন্য প্র্যাকটিস প্রয়োজন। সো এখানে তোমার প্র্যাকটিস করতে হবে। সপ্তাহে 2 দিন অন্তত 20 মিনিট সময় ধরে প্রয়োজনে টাইমার কিনো। টাইমার কিনে, আমারও একটা সুইট কিউট টাইমার ছিল, টাইমার দিয়ে প্রয়োজনে তুমি কি করবা? প্রয়োজনে তোমার টাইমটা ইভালুয়েট করবা। তোমার লেখা শেষ আর লিখবা না, টাইম শেষ আর লিখতে পারবা না। ওকে, সো এটা আগে থেকে প্র্যাকটিস করো যে প্রতিটা কোশ্চেন যেন তুমি 20 মিনিটসের মধ্যে লিখে শেষ করতে পারো। সো তাহলে ক খ গ ঘ, এখন ক খ গ ঘ কীভাবে লিখবো এটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বাট আমার এসিপি পাওয়ার প্লে স্টুডেন্টরা জানে। তোমাদের জন্য হালকা করে বলে দিব কিভাবে লিখতে হবে, মানে একটা পুরো ম্যানেজমেন্টের কম্প্যাক্ট সাজেশন ক্লাস হচ্ছে আজকে। হ্যাঁ, কম্প্যাক্ট মানে ফুল 100%। সো কোনো স্টুডেন্ট যদি ম্যানেজমেন্ট বা বাংলা কোনো সাবজেক্টে, বিশেষ করে ম্যানেজমেন্টের সাবজেক্ট ভিত্তিক সাজেশন যেহেতু আজকে প্রোভাইড করা হয়েছে, তার আজকে অনেক কাজে লাগবে। সো তুমি কিপটামি না করে তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ যা কিছু কল্যাণকর সেই সব কিছু শেয়ার করার মাধ্যমে ঘুরে ফিরে সেই কল্যাণ তোমার কাছেই আবার ফেরত আসবে। ঠিক আছে, এটা তুমি আবার কোনো না কোনোভাবে রিটার্ন পাবা। এটাই হচ্ছে ন্যাচার, এটা পৃথিবীর ন্যাচার। তাহলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা? আমার হাতের লেখা অনেক স্লো আপু, আমি লিখে শেষ করতে পারি না, তারপরে আমার হাতের লেখা ভালো হয় না, আমি মার্ক পাই না, কোনো এক্সকিউজ কোনো কাজের না। তুমি প্র্যাকটিস করো। তুমি আর যে সময় আছে তোমার 1-1.5 মাস, আর এইচএসসি 26 ব্যাচের জন্য তো আরও সময় আছে। তোমরা প্র্যাকটিস করো, মাত্র সপ্তাহে 2টা দিন করে লিখে দেখো, তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে। 1 মাস প্র্যাকটিস করে দেখো, অনেক তুমি নিজের চেঞ্জেস নিজেই বুঝতে পারবা, তোমার মধ্যে যে চেঞ্জেসটা তুমি নিজেই বুঝতে পারবা। সো আমি এটাই বলবো, 20 মিনিট শেষ, ওই কোশ্চেনটা আর লিখবো না। ওকে, তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, সিকিউ লেখার হ্যাকস, সিকিউ লেখার ট্যাকটিক্স, সিকিউ লেখার কৌশল। এখন সিকিউ লেখার কৌশল যদি তোমাকে আমি বলতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমার সিকিউ কী জিনিস, কোনটার মধ্যে কি থাকে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টস জানে না। হ্যাঁ, কোনটার মধ্যে কি দিতে হয়, কোনটার মধ্যে কি ইনফরমেশন থাকা লাগবে, এটা না জানার কারণে ম্যাক্সিমামই ভুল করে ফেলে। সো প্রথমটা একটু দেখো। আচ্ছা, নর্মালি এটা নিয়ে আমার কথা বলার কথা ছিল না, দ্যাটস ওয়াই আমি আজকে স্লাইডে এটা রাখি নাই, তারপরেও তোমাদের কথা চিন্তা করে। সো ক নম্বরে আমি লিখব, ধরো শিল্প কাকে বলে? তুমি লিখবা যে শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে রূপগত পরিবর্তন। ঠিক আছে, বাট আমি যদি দাগ নাম্বারটা, সবাই হয় না যে এইভাবে দিয়ে দেয় 1-এর ক, না আমি এইভাবে দিব না, আমি একটু এক্সট্রাঅর্ডিনারি। দেখো, তুমি গতানুগতিক তোমার অনেক স্টুডেন্ট আছে, তোমার সাথে সাথে তোমার সমকক্ষ, তোমার প্রতিযোগী অনেক আছে। হ্যাঁ, তুমি এমন কি, তোমার মধ্যে কি এমন কৌশল আছে যে তুমি ওই 100 জনকে ছাড়িয়ে চলে যাচ্ছ? তো তোমার মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি, কিছু এক্সেপশনাল কোয়ালিটি তো থাকতে হবে, রাইট? সে এক্সেপশনাল কোয়ালিটি সব জায়গায় ফুটা তুলতে হবে। এই যে 1-এর ক আমি খাতার মিডলে লিখলাম, একটা দাগ দিলাম অথবা এরকম করে দিলাম, এবার লিখলাম
যে শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার উপযোগী করার জন্য রূপগত পরিবর্তন। বা ক নম্বরে নর্মালি বলা থাকে যে শিল্প কী ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত। ক নম্বরটা জ্ঞানমূলক হয়ে থাকে, এক দুই লাইনের মধ্যে, সংজ্ঞা হলে 2-3 লাইন লাগে, নর্মালি শেষ হয়ে যায়, রাইট। এখন খ নম্বরে আবার এখানে এক লাইন গ্যাপ দিবা খাতায়, এই জায়গা থেকে খ নম্বরে কি বলে, খ নম্বরে বলে শিল্প কি ব্যাখ্যা করো, রাইট। তখন তুমি বলবা এরকম টাইপের কোশ্চেন। সো এখানে জ্ঞানমূলকটা তো বললামই, জ্ঞানমূলক যেটা সেটাই থাকবে। আচ্ছা, জ্ঞানমূলক লিখলাম। এবার অনুধাবনমূলক, যেইটা মানে মশলা দেওয়ার মতো চেঞ্জে, একটা ম্যাজিশিয়ান চেঞ্জ এনে দেয়। কী টাইপের চেঞ্জ এনে দেয়? ম্যাজিক্যাল চেঞ্জেস। সো এইখান থেকে শুরু করব আমি, আবার এইখান থেকে শুরু করব না। খাতার একটা সৌন্দর্য, একটা রিদম বাড়িয়ে দেয়। কিভাবে? এইখান থেকে লেখাটা শুরু করব। কি লিখবো আমি এখানে? আমি এখানে উদাহরণ লিখব। কী ধরনের উদাহরণ? সেটা যেই টপিকের ওপরে হোক না কেন, আমি যদি অনুধাবনে একটা করে উদাহরণ দিতে পারি। যেমন আমার শিল্পের মধ্যে কয় ধরনের শিল্প আছে? প্রজনন শিল্প, উৎপাদন শিল্প, সেবা পরিবেশক শিল্প। প্রজনন শিল্পের নার্সারি, হ্যাচারি, তারপরে হচ্ছে উত্তোলন শিল্প, আমরা মাছ চাষ, এই বিভিন্ন টাইপের যদি উদাহরণ দিতে পারি, এইটা বুস্ট করে ফেললো। এক্সামিনার এটা দেখলো আর ভাবলো যে না, এইটি এই স্টুডেন্টের গ ঘ কত ভালো লিখছে, হাতের লেখা কত ভালো, তার থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ও এইভাবে উদাহরণ দিছে, যেটা সব টিচার সবাই চায়। ট্রাস্ট মি, লিখে দেখো একবার কোনো এক্সামে। দেন হচ্ছে একের গ, আবার মিডল থেকে শুরু করলাম। একের গতে এই দুইটা পয়েন্ট তো থাকবেই। হ্যাঁ, ও কী থাকে নর্মালি বলে যে উদ্দীপকের ওই শিল্পটা তোমার পাঠ্য বইয়ের কোন শিল্পের সাথে মিলতেছে। তুমি বলবা উদ্দীপকের শিল্পটি আমার পাঠ্য বইয়ের কোন শিল্পের সাথে? প্রজনন শিল্প। শেষ, এক লাইনে শেষ হয়ে গেল জ্ঞানমূলক। অনুধাবনে আবার প্রজনন শিল্প সম্পর্কে কয়েকটা কথা বলে এখানে উদাহরণ দিয়ে দিবা। অনুধাবনে সবসময় কি থাকবে? উদাহরণ। আর একটা পয়েন্ট তো, গতে 3টা পয়েন্ট লাগে, রাইট। সবাই তোমাদেরকে বলবে কতে 1টা পয়েন্ট, খতে 2টা পয়েন্ট লিখো, গতে 3টা পয়েন্ট লিখো, ঘতে 4টা পয়েন্ট লিখো। কোন পয়েন্টটা কী লেখা কেউ কিছু বলে দেয়? বলে দেয় না। আজকে বলে দিচ্ছি, শিখে যাচ্ছ ফ্রিতে, ওকে। আবার আমি কিন্তু এইখান থেকে শুরু করি না, একটা পয়েন্ট শেষ হইলে আবার যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করতেছি। মিডল, সবসময় মিডল থেকে। খাতার একটা রিদম থাকে, একটা ছন্দ থাকে। সো এখান থেকে শুরু করলাম। এখানে কি শুরু করব, কি লিখবো আপু? লিখবা হচ্ছে আগে পাঠ্য বইয়ের কথা লিখবা। নর্মাল স্টুডেন্টরা কি করে? নর্মাল স্টুডেন্ট আগে উদ্দীপকের কথা লিখে তারপরে পাঠ্য বইয়ের কথা লিখে। তুমি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, তুমি আগে পাঠ্য বইয়ের কথা লিখবা। সবাই বোর্ডে টপ করতে পারে না। এইগুলো যদি আমি আগে জানতাম তাহলে তো আমি আরও ভালো, আরও বেটার পজিশন হোল্ড করতাম, ঠিক আছে। এগুলো তো আমি ধীরে ধীরে শিখছি। সো পাঠ্য বই, তারপরে গিয়ে উদ্দীপক। সো দুইটাকে রিলেট করবা কখন? দুইটাকে রিলেট করবা এই 3 নম্বর পয়েন্টটাকে। 3 নম্বর পয়েন্টে খুব ভালোভাবে রিলেট করে দিবা। এখানে অনেক পয়েন্ট হবে, আমি ঘটা দিব তো এই জন্য ওখানে রাখতেছি না। আচ্ছা, সো এইখানে কি করবা? আগে পাঠ্য বইয়ের কথা বলবা। কীরকম বলবা? যে আমার পাঠ্য বইয়ে বর্ণিত পাঠ্য বইয়ের বর্ণিত শিল্পটি প্রজনন শিল্প। প্রজনন শিল্পের সংজ্ঞা দিবা। প্রজনন শিল্পর এখানে যে উদাহরণগুলো, এখানে 2-3টা উদাহরণ দিছিলা, সেগুলো বাদ দিয়ে আর কয়েকটা উদাহরণ দিবা। সবসময় উদাহরণ দিয়ে কথা বলার ট্রাই করবা, উদাহরণ দিয়ে লেখার ট্রাই করবা। তারপরে উদ্দীপককে টেনে নিয়ে আসবা, যে এইভাবে বলছে বলে উদ্দীপককে এইভাবে কানেক্ট করতেছে, এইভাবে রিলেট করতেছে। শেষ করবা। এবার ঘ নম্বরে এখানে কিন্তু এক বা 2 আঙ্গুল করে করে ফাঁকা দিবা। ঘ নম্বরে কিন্তু এই 3টা পয়েন্ট থাকে। তোমার ঘ নম্বরে নর্মালি কোশ্চেন হয়ে থাকে কি বলো তো? ঘ নম্বরে কোশ্চেন হয়ে থাকে যে তুমি কি এটা সমর্থন করো, হ্যাঁ বা না। তো লিখবা যে হ্যাঁ, আমি উদ্দীপকের এই বিষয়টা সমর্থন করি, বা উদ্দীপকের আলোকে এটার গুরুত্ব অপরিসীম। এটা লিখলা ক নম্বরে। খতে হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছে ওটা অনুধাবনে সবসময় উদাহরণ থাকবে। সেটা ক খ গ ঘ যেটাই হোক না কেন, সবসময় অনুধাবনে, মানে 2 নম্বর পয়েন্টটাতে কি থাকবে? 2 নম্বর পয়েন্টটাতে সবসময় থাকবে আমার উদাহরণ। আর ঘ নম্বরে একটা লাস্টের পয়েন্ট লাগে, লাস্টের পয়েন্ট সেটা হচ্ছে কনক্লুশন। হ্যাঁ, কনক্লুশন খুব সুন্দর করে একটা সামারি দিয়ে দিবা। 3টা পয়েন্টের পরে সামারি দিয়ে দিবা খুব সুন্দর করে, যে উদ্দীপকের বিষয়টি এতক্ষণ যা যা আলোচনা করছো সবার একটা সামারি করে দিবা। সো আজকে 3টা বিষয় নিয়ে কথা বললাম। অধ্যায়ভিত্তিক সাজেশন,
টাইম হ্যাকস মানে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া তুমি কোনোভাবেই কখনোই তুমি গেম চেঞ্জ করতে পারবে না। ওভারনাইট কেউই গেম চেঞ্জ করতে পারে না। তোমাদের স্নেহা আপু আজকে ওভারনাইটে এইভাবে আসে নাই। তোমাদের স্নেহা আপুকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তারপরে অ্যাডমিশন দিয়ে তারপরে এই একটা দেশ সেরা ইউনিভার্সিটি হোল্ড করতে হচ্ছে, দেশ সেরা ইউনিভার্সিটিতে পড়তে হচ্ছে। সো তোমরা এইভাবে একটা ওভারনাইট আসতে পারবে না। অনেকগুলা প্রসেস, অনেকগুলা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এখানে আসতে পারবা। সো আমি তোমাদেরকে জাস্ট একটা রাস্তা বলে দিতে পারলাম, একটা রাস্তা বলে দিলাম যে না তোমরা এইভাবে চলো, এইভাবে চললে তোমরা বেটার কিছু করবা, তোমরা ভালো কিছু করা পসিবল। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো, এই হ্যাকসগুলো শেয়ার করেছি। সো আজকে ম্যানেজমেন্টের একটা কম্প্যাক্ট, একটা পূর্ণাঙ্গ, একটা ফুল সাজেশন হয়ে গেল, যেটার মধ্যে রয়েছে কি কি রয়েছে বলো, যেটার মধ্যে বিষয়ভিত্তিক সাজেশন, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, পাশাপাশি সিকিউর হ্যাকস লেখা সম্পর্কেও একটু একটু ধারণা দিয়ে ফেললাম। দেখো তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, তোমাদের এর পরেই শুরু হয়ে যাবে অ্যাডমিশন জার্নি। সো আমি বলতে চাই অ্যাডমিশন জার্নি পুরোটা বেস করে ফাউন্ডেশন, যে দেখো না যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফাউন্ডেশন লাগবে। সো ফাউন্ডিং কোনটা, তোমাদের ফাউন্ডেশনটাই হচ্ছে এইচএসসির প্রিপারেশান। ট্রাস্ট মি, তোমার এইচএসসির প্রিপারেশান যদি শতভাগ করতে পারো, তোমার অ্যাডমিশনের প্রিপারেশান অটোমেটিক্যালি 80% হয়ে গেছে। তো তোমরা বলতে থাকো যে না আপু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন হোল্ড করে, তারা কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? কারণ তাদের এইচএসসির প্রিপারেশানটা অনেক বেশি গোছালো থাকে। পাশাপাশি তারা অ্যাডমিশনে কী টাইপের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সেটা কিন্তু আগে থেকেই জেনে রাখে। সো তোমাদের এইচএসসি 25 ব্যাচ সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি জানি এইচএসসি 26 ব্যাচের অনেকেই দেখছো, কারা কারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো জানিয়ে দিও। আর হচ্ছে তোমার টাইমলাইনে শেয়ার করে দিও আজকের ক্লাসটা কেমন লেগেছে, শেয়ার করতে পারো। দেখা হয়ে যাবে এই রকম ধরনের কোনো ক্লাসে বা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। কেননা স্বপ্নের হাসি, বিজয়ের হাসি হাসতে হলে কিছুটা দিন একটু কষ্ট করতেই হবে। আমি শুধুমাত্র বলবো যে তোমার বাবা মার কথা ভেবে হলেও একটু কষ্ট কয়েকটা দিন করতে হবে। তোমার বাবা মা তোমার জন্য এত কিছু করতেছে, তারা নর্মালি কি চায়? তারা নর্মালি চায় আমার ছেলে বা আমার মেয়ে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। পাশের বাড়ির আন্টিকে যখন এসে পাশের বাড়ির আন্টি তোমার আম্মুকে জিজ্ঞাসা করবে, ভাবি আপনার মেয়ে কী রেজাল্ট করেছে, তোমার আম্মুকে যেন মুখটা অন্ধকার করে না বলতে হয়, ভাবি আমার মেয়ে তো ভালো করতে পারে নাই, তবে চেষ্টা করেছিল, ও A- পেয়েছে ভাবি। এইভাবে মুখটা অন্ধকার করে যেন বলতে না হয়। তোমার মা, তোমার আম্মু আব্বু যেন তোমাকে নিয়ে গর্ব করে বলে, প্লাস বাসায় বাসায় গিয়ে মিষ্টি দিয়ে আসে, ও আমার মেয়ে, আমার সন্তান গোল্ডেন A+ পেয়েছে, আমার সন্তান ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে, যশোর বোর্ডে ফার্স্ট হয়েছে। পারবা না? জাস্ট কয়েকটা দিন একটু কষ্ট করো। শুধুমাত্র তোমার বাবা মা এতটুকু ছাড়া তোমার থেকে আর কিচ্ছুই চায় না। দ্যাটস ইট। কোনো মোটিভেশন তোমার কোনো কাজ করতে পারবে না। সো তুমি যদি নিজে থেকেই নিজেকে উজ্জীবিত না করো, নিজেই না বোঝো নিজের ভালো, তাহলে তোমাকে কোনো মোটিভেশন কাজ করতে পারবে না। তোমার যখন ডিমোটিভেট ফিল হবে, পড়তে ইচ্ছা করবে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করবে, ফোনে স্ক্রল করতে করতে হারায় যাবা, তখন শুধুমাত্র মাথার মধ্যে নিয়ে আসবা তোমার বাবা কষ্ট করে, তোমার মা কষ্ট করে, শুধুমাত্র তোমার একটু সফলতার ছোঁয়া, তোমার সফল দেখার জন্য। সো বাংলাদেশে শুধুমাত্র পড়াশোনাটাই তোমাকে একটু চেঞ্জ করতে পারবে, আদারওয়াইজ কোনো কিছুই তোমাকে চেঞ্জ করতে পারবে না। সে তুমি অনেক কোটিপতি হও, তুমি অনেক লোয়ার ক্লাস হও, সো আমি এতটুকুই বলবো, পড়াশোনা করো। পড়াশোনা করলে তোমার বাবা মা অনেক, আমি কেন পড়াশোনা করছি? আমি পড়াশোনা করছি কারণ আমার মা অনেক খুশি হয় পড়াশোনা করে। আমি পড়লে আমার আব্বু আম্মু তার দুনিয়া অনেক শান্ত থাকে, পড়লে খুশি থাকে, তো আমি কেন পড়বো না? সেই জন্যই পড়তাম নর্মালি, সেই পড়তে পড়তে এখানে চলে আসছি। সো এছাড়া আমার কোনো কারণ ছিল না। সো একটাই কারণ, ফ্যামিলিকে হ্যাপি রাখতে হবে, স্পেশালি আব্বু আম্মুকে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক কথা বলে ফেলেছি।
ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমার টাইমলাইনে শেয়ার করে রেখো। তোমাদের সাথে পরবর্তীতে অনেক কথা হবে, অনেক ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।